নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, হিমালয় পারে কৈলাস ও মানস সরোবর, আজকের তৃতীয় পর্ব। নৈনিতাল, আলমোড়া এবং গাড়োয়াল এই তিনটি জেলা লইয়া কুমায়ুন বিভাগ। ইহার অধিবাসীর মোট সংখ্যা 13,28,790 জন। ইহার প্রায় 1/3 ভুটিয়া। ইহার মধ্যে পাঠক ভাবিয়া দেখুন, 16 হইতে 40-এর মধ্যে যতগুলি যুবক থাকা সম্ভব, প্রায় সকলেই যুদ্ধের খাতায় নাম লিখিয়াছে। তাহা ছাড়া ব্রিটিশ বন্ধু নেপালের প্রজাও কম নয়। আমরা দেখিতাম নিত্যই সৈনিক বেশে সজ্জিত হইয়া নবীন এবং প্রবীণ ভুটিয়া যুবকের দল আলমোড়া শহরে আসিতেছে এবং 2-1 দিন থাকিয়া কাঠগুদামের রাস্তা দিয়া রেলযুগে সরকারি কর্মচারী কর্তৃক উদ্দিষ্ট স্থানে প্রেরিত হইতেছে। আলমোড়া কেন্দ্রে রণবাদ্য অবিরাম বাজিত। যতক্ষণ আমরা জাগ্রত থাকিতাম ততক্ষণ তুরি ধ্বনি আমাদের সজাগ রাখিতে ক্লান্ত হয় নাই। ফল কথা, সে সময়ে গাড়োয়ালি, কুমায়ুনি এবং হিমালয়ের উচ্চস্তরের নব নব পাহাড়ি সৈনিক দলের যাতায়াতে শহরটি একেবারে মুখরিত হইয়া উঠিয়াছিল। হাটে, মাঠে, বাটে, বাজারে রং রুটের হুড়াহুড়ি। কোথাও দলে দলে দোকানে ঢুকিয়া যথেচ্ছা ধূলিপূর্ণ এবং অসংখ্য মক্ষিকাপৃষ্ট খাদ্যগুলি কিনিয়া খাইতেছে। কোথাও বা পান চিবাইতে ও সিগারেট ফুকিতে ফুকিতে চলিয়াছে। কোথাও বা পাঁচিলের ধারে 5-7 জন মিলিয়া আনন্দে গান ধরিয়াছে। তাহাদের সুরের কথা আর কি বলিব। ভারতীয় সঙ্গীতকলা পদ্ধতির মধ্যে তাহার হিসাব হইবে না। সেদিন নন্দাদেবীর মন্দিরের দিকে বেড়াইতে গিয়াছিলাম। বাজার পার হইয়াই কাছারি এবং স্কুলের নিকট রাস্তাটি প্রশস্ত এবং ফাঁকা। সেখানে কতকগুলি পাহাড়ি যুবক রংরুট দাঁড়াইয়া সশব্দে সিগারেট টানিতেছিল। সঙ্গী মহাশয় অগ্রসর হইয়া তাহাদের সঙ্গে হিন্দিতে কথা আরম্ভ করিলেন। প্রথমে তাহাদের ঘর কোথা, কি জাতি ইত্যাদি জিজ্ঞাসাবাদ করিতে করিতে ক্রমে তাহার স্বাভাবিক আদেশসূচক গম্ভীর কণ্ঠে ধূমপানের দোষ সম্বন্ধে বর্ণনা আরম্ভ করিলেন এবং পুনঃ পুনঃ जो चीज़ में कोई जानवर कभी मुंह नहीं लगाता, वो चीज़ तुम लोग आदमी होके क्यों पेता है, इसमें कलेजा जल जाता है ইত্যাদি তাহার নির্বাচিত এবং অভ্যস্ত বাক্যগুলি প্রয়োগ করিতে লাগিলেন। তাহারা প্রথমটা চুপ করিয়া শুনিতেছিল। পরে অপ্রত্যাশিত ওই সকল কথাগুলি বিশেষ অসম্মানের কটাক্ষ বুঝিয়া তাহাদের মধ্যে একজনের মেজাজ একেবারে উত্তপ্ত হইয়া উঠিল। একে পাহাড়ি, স্বাধীন স্বভাব, তাহাদের বুট ও পটি বাঁধিয়া এখন সৈনিক হইয়াছে। সেই উত্তপ্ত সৈনিক পূর্ণ মাত্রায় সোজা হইয়া বুক ফুলাইয়া একেবারে সঙ্গী মহাশয়ের মুখের কাছে হাত নাড়িয়া সতেজে উত্তর করিল, কায় নাই পিয়েগা, তোমারা डर से पीना छोड़ेगा, তোমরা क्या है, सरकार बहादुर हफ्ते में 9 पैकेट करके सिगरेट हर सिपाही को किस बस्ते बांटता है। अच्छा ना मानो तुम अपने मत पिया करो, हमको बोलने को तुम्हारा क्या इख्तियार, दुनिया में इतना आदमी। তাহার দফাদার ভদ্রলোকের সহিত কথান্তর হইতেছে দেখিয়া তাহাকে ধরিয়া ওদিকে ঠেলিয়া দিল। যাইতে যাইতেও সে একবার মুখ ফিরাইয়া, जब सरकार बहादुर देता तब क्यों नहीं पिएगा বলিতে বলিতে চলিয়া গেল। ইহার পর এই যাত্রায় আর আমার সঙ্গী মহাশয়কে ধূমপান সম্বন্ধে কাহাকেও কিছু বলিতে শুনি নাই। আমরা নন্দাদেবীর মন্দির ছাড়াইয়া আরও অনেকটা গেলাম, মিশনারি স্কুলের কোণ পর্যন্ত, যেখানে এখন লন্ডন মিশন স্কুলটি আছে। শহরের সেই একান্ত প্রদেশে রুদ্রচন্দ্রের পুত্র মহারাজ উদ্যোতচন্দ্রের একটি বিশাল কীর্তি ছিল। এখন ইহার কতকাংশ
স্কুল সংশ্লিষ্ট জমির মধ্যে আসিয়া গিয়াছে। রাজা একসময় রায়ঙ্ক রাজাদের আক্রমণ হইতে রাজ্য বাঁচাইয়াছিলেন। তিনি অদম্য উৎসাহে যুদ্ধ করিয়া বিপক্ষের সকল চেষ্টা বিফল এবং আক্রমণকারী সৈন্য সকল ছিন্ন ভিন্ন করিয়া সারদা পার করিয়া দেন। পরে বিজয়ী হইয়া রাজধানীতে আসিয়া এই স্থানেই ত্রিপুরা সুন্দরীর মন্দির এবং তাহার নিকটেই পর্বতের ওপর উদ্যোত চন্দ্রেশ্বর নামে একটি শিব মন্দির স্থাপন করেন। তাহা ছাড়া এই স্থানেই বিজয় কীর্তিস্বরূপ মল্লা মহল নামে তাহার মনমতো একটি নূতন প্রাসাদ এবং তৎসংলগ্ন উদ্যান এবং তাহার মধ্যে একটি সরোবর প্রতিষ্ঠা করেন। সে আজ প্রায় ৩০০ বৎসরের কথা। এখন তাহার যৎসামান্য ভগ্নাবশেষ আছে। এই লন্ডন মিশন স্কুলটি 1865 খ্রিস্টাব্দে রেভারেন্ড J.H. বুডেন কর্তৃক স্থাপিত হইয়াছিল। কুমায়ুনের মধ্যে এইটি প্রধান স্কুল। বহু দূরস্থ গ্রাম হইতে বালকেরা উচ্চ প্রাথমিক শিক্ষা শেষ করিয়া এখানে পড়িতে আসিয়া থাকে। এই স্কুল সংলগ্ন উচ্চ জমির ওপর রাস্তার নিকটে একটি সুন্দর এবং বিশাল ইউক্যালিপটাস গাছ আছে। সেই রূপ আয়তনের গাছ প্রায়ই দেখা যায় না। আমাদের যাইবার দিন যতই নিকটবর্তী হইতে লাগিল, ততই সঙ্গী মহাশয় ব্যাকুল হইতে লাগিলেন। তাহার উদ্বেগের কারণ এখনও ঘোড়া ও কুলি ঠিক হইতেছে না। আজ প্রাতে আবার সংবাদ পাওয়া গেল যে ঘোড়া পাওয়া যাইবে না। এখান হইতে যে সকল ঘোড়া সওয়ার লইয়া দূরে গিয়াছিল এখনও আসিয়া পৌঁছায় নাই। তবে অন্তিরাম বলিলেন, আমি পুনরায় লোক পাঠাইয়াছি। এখানে ডাকঘরে পর্যটকগণের জন্য ছাপা সরকারি একটি তালিকা পাওয়া যায়। তাহাতে স্থানগুলির নাম এবং সেই স্থানে যাইতে ঘোড়া ও কুলির হার লিপিবদ্ধ আছে। কিন্তু তাহাতে ঘোড়া ও কুলির মূল্য যেরূপ নির্ধারিত আছে, অর্থাৎ সাদার ওপর বড় বড় কালির অক্ষরে ছাপা আছে, তাহার সঙ্গে সাক্ষাৎ ব্যবহারের কোনো সম্বন্ধ নাই। কখনো দ্বিগুণ, কখনো ত্রিগুণ, আবার সময়ে সময়ে অবস্থা অনুসারে ব্যবস্থা হইয়া থাকে। আলমোড়া হইতে সহজ পথে তিব্বতে যাইতে হইলে আশকোট ও গারবেয়াং হইয়া যাইতে হয়। গারবেয়াংই ব্রিটিশ রাজ্যের প্রায় শেষ, ওই অবধি ডাকঘর আছে। আশকোটের পর যে রাস্তা, তাহাতে আর সর্বস্থানে ঘোরা যাইবার সুবিধা নাই। আর তাহা ছাড়া আশকোট অপেক্ষা আরও উত্তর দিকে যাইবার কুলি আলমোড়া হইতে পাওয়া যায় না। উহা আশকোট হইতে বন্দোবস্ত করিতে হয়, তাহাও আবার পথের কতকটা পর্যন্ত। এ সকল পরে যথাস্থানে বলা আছে। সরকারি হিসাবে আলমোড়া হইতে আশকোটের ঘোড়ার ভাড়া 11 টাকা আর কুলি 1 টাকা 10 আনা। তবে তালিকাতে একেবারে গারবেয়াং অবধি ঘোড়া ও কুলির হার বাঁধিয়া ছাপানো আছে। আলমোড়া হইতে 130 মাইল, ঘোড়ার ভাড়া 27 টাকা আর কুলি 3 টাকা 10 আনা মাত্র। এই তো গেল সরকারের ছাপা রেট। এখন অধিকারীর রেট বড় ভয়ানক। গারবেয়াং তো বহুদূর। শুধু আলমোড়া হইতে আশকোট যাইতে একজন ঘোড়াওয়ালা একটি ঘোড়ার জন্য চাইল 30 টাকা। কুলির কথা এখন থাক, পরে হইবে। দ্বীপ্রহরে আহারাদির পর প্রত্যহ ঘুম তাড়াইবার ব্যবস্থায় আমরা দুইজনে বসিয়া নানান কথা কহিতাম। সেই অবসরে আমরা সেদিন ঠিক করিলাম, অত বেশি দাম দিয়া ঘোড়া লওয়া সুবিধাজনক নহে। যদি তেমনই হয় তবে আমরা না হয় পদব্রজেই যাইব। পায়ে হাঁটিবার কষ্ট এবং সমস্ত অসুবিধা যখন হিসাব করিয়া ঘর হইতে বাহির হইয়াছি, তাহাতে আমাদের দুঃখ নাই। বরঞ্চ হিমালয়ের মতো মহান সর্বদেশ পূজ্য গিরিপথ পদব্রজে ভ্রমণে স্বাস্থ্য এবং আনন্দ লাভের আশা করা কিছু অসঙ্গত নয়। কেবল কুলি দুইটি এখান হইতে লইতেই হইবে। যেহেতু আমাদের সঙ্গে জিনিসপত্রের বোঝা তো আছে, ওটি না হইলেই নয়। সঙ্গী মহাশয় যেন একেবারেই তথস্থ এরূপ ভাব দেখাইলেন। তখন তিনি একখানি প্রকাণ্ড ছুরিতে পায়ের কড়া মাংস কাটিতেছিলেন। আমি সেই দিকে লক্ষ্য করিতেছি দেখিয়া তিনি বলিলেন, এখানে ঐতিহাসিক ছুরি জানো? আমি তখন সকৌতুকে জিজ্ঞাসা করিলাম, কীরকম? তিনি তার দক্ষিণ বাহুটি সম্পূর্ণ বিস্তার করিয়া সগর্বে বলিলেন, জাভায় ভ্রমণকালে
এই ছুরিখানি আর একটি লাঠি মাত্র আমায় সকল বিপদ হইতে রক্ষা করিয়াছে। এখানে আমার হৃদয়ের সাহস, আমার সঙ্গের সাথী বলিয়া কিরূপে এক রাত্রে একদল বিদেশী লোকের ভয় হইতে রক্ষা পাইয়াছিলেন গল্প করিলেন। ভাগ্যে ছুরিটি কাছে ছিল। তিনি তারপর বলিলেন, আমি এই হিমালয়ে 1000 মাইল বেরিয়েছি, কাশ্মীর গিয়েছি, কেদার ও বদ্রী গিয়েছি, তবে লোকের কাঁধে চড়েই গিয়েছি, হাঁটিনি। এবার কৈলাস যাচ্ছি। হাঁটতে আমি পেছপাও নই। কাল এবং পরশু এই 2টা দিন দেখে আমরা তারপর দিন অবশ্যই যাত্রা করব, বুঝলে? হ্যাঁ। আমি হা বলিয়া সায় দিলাম। তিনি বলিলেন, যা কিছু জিনিসপত্র কিনিতে বাকি আছে তা ঠিক করে কাল পরশুর মধ্যে কিনে নেওয়া যাবে। হ্যাঁ, ভালো কথা। একখানি আত্মদর্শন আনতে হবে, লিখে নাও তো। সঙ্গে একখানি থাকা ভালো, বুঝলে? প্রথমে আমি ভালো বুঝতে পারি নাই। জিজ্ঞাসা করাতে তিনি বলিলেন, এটা আর বুঝলে না? যার ভিতর দিয়ে নিজ দেহ মুখাকৃতি দেখা যায়, অর্থাৎ আরশি। যেখানে যায় আমার সঙ্গে একখানি থাকে, চিরুনিও থাকে। ব্যবহারের কোনো জিনিস কখনো আমি ভুলি না, বুঝলে? হ্যাঁ। সঙ্গী মহাশয় আলমোড়া অবধি আমায় আপনি সম্ভাষণ করিতেছিলেন। এখান হইতে তুমি ধরিয়াছেন। তিনি বিজ্ঞ এবং বয়োজ্যেষ্ঠ, সুতরাং আমার তাহাতে অপ্রীতির কারণ নাই। তবে একটু ভয় ছিল ইহা অপেক্ষা আরও অধিক দূর না যায়, কারণ তাহার মেজাজের কিছু তারতম্য মধ্যে মধ্যে দেখা যাইত। সেদিন আমাদের ঘরে একজন নূতন লোক আসিলেন। যিনি আসিলেন তাহার নাম পদম প্রধান। এই আলমোড়া শহরে তার একখানি মশলাপাতির দোকান আছে। মানস সরোবরের যাত্রী শুনিয়া আমাদের সঙ্গে দেখা করিতে আসিয়াছেন। তিনি হাসিয়া হাত জোর করিয়া প্রণাম করিলেন এবং ধীরে ধীরে বসিয়া সঙ্গী মহাশয়ের দিকে চাহিয়া হিন্দিতে বলিলেন, আমি অধম সংসারী, এই অঞ্চলের পাহাড়িয়া অধিবাসী। আপনারা বিদ্বান সভ্য এবং বঙ্গদেশীয় মহাত্মা এবং তীর্থযাত্রী। এদেশ পবিত্র করতে এসেছেন শুনে আপনাদের দর্শনাকাঙ্ক্ষায় এসেছি। তাহার এই বিনীত বচনের মধ্যে এক তিলও বাহ্য সৌজন্যের ভান ছিল না। উহা অকপট সরল অন্তঃকরণের কথা। আমরা মুগ্ধ হইলাম। সঙ্গী মহাশয় তখন উঠিয়া পায়ের উপর পা দিয়া একেবারে সোজাভাবে বসিলেন এবং দক্ষিণ হস্তে জপমালার নাড়িতে নাড়িতে বলিলেন, আপ কোন জাতি হো? পদম প্রধান বৈশ্য বলিয়া নিজের পরিচয় দিলেন। তব তো তুম হামারা বাচ্চা হো, মেরা লেরকা হো বলিয়া তিনি হাত তুলিয়া আশীর্বাদ করিলেন। পদম প্রধান বিনীত সংকোচের সহিত বলিলেন যে, আমি আপনাদের কৃপাকাঙ্ক্ষী, আমায় কি করতে হবে আদেশ করুন। আপনাদের কোনোরূপে সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করব। কিছুদিন পূর্বে স্বামী সত্যদেব নামক একজন পাঞ্জাবি সন্ন্যাসী এই রাস্তা দিয়া মানস সরোবর গিয়াছিলেন। তিনি তাহার ভ্রমণ বৃত্তান্তের মধ্যে এই পদম প্রধানের নাম উল্লেখ করিয়া ইহার সততা, পরোপকারী ও সাধু সঙ্গপ্রিয় স্বভাবের কথা বিশেষ করিয়া লিখিয়াছেন। যাহা হোক, তাহার প্রতি কৃপার্ত হইয়া আমাদের যে জিনিসগুলি এখনও কিনিতে বাকি আছে, সঙ্গী মহাশয় সেইগুলি তাহাকে খরিদ করিবার ভার দিলেন। তিনি তাহার একটি তালিকা লিখিয়া লইয়া বলিলেন যে, আপনাদের এই সমস্ত জিনিসগুলি পরশু সন্ধ্যার মধ্যে এইখানে নিয়ে আসব। এখন বোধহয় আপনারা বেড়াতে বার হবেন। চলুন, আমিও আপনাদের সঙ্গে যাব। আর কথা বেড়াতে বেড়াতেই হবে, আর আপনাদের ন্যায় সাধু মহাত্মাদের সঙ্গে আজ সন্ধ্যা পর্যন্ত কাটাব। তখন আমরা 3 জনে বাহির হইলাম। পথে আরও 2-4 জন পরিচিত স্থানীয় ভদ্রলোক আমাদের সঙ্গ লইলেন। কথা হইতেছিল, সঙ্গী মহাশয় এখানে একটি বক্তৃতা দিলে বড় ভালো হয়। একজন অগ্রসর হইয়া তাহাকে ধরিয়া বসিল, বলিল, কৃপা করিয়া যদি আপনারা এখানে এসেছেন তবে আমাদের কিছু শুনিয়ে যেতে হবে। সঙ্গী মহাশয় ঈষৎ হাস্যে গম্ভীরভাবে বলিলেন, जैसा आप लोग का खुशी वैसा ही होएगा, लेकिन हम लोग को तोरशु यहाँ से तो जाने को वास्ते तैयार है। ব্যাখ্যান কাল হয়তো আচ্ছা হয়। তাহাই ঠিক হইল। একজন বলিলেন,
ব্যাখ্যানের বিষয়টি কি হইবে। বিষয়টি ঠিক হইলে আজই সাধারণের মধ্যে প্রচার করিয়া দেওয়া যায়। সঙ্গী মহাশয় বলিলেন যে, আপনারা যে বিষয়ে বলিবেন সেই বিষয়ে বলা যাইতে পারে। আমার ভাণ্ডারে সকল রকমই কিছু কিছু সংগ্রহিত আছে। তবে যখন আমরা তীর্থযাত্রী হইয়া বাহির হইয়াছি, তখন বিষয়টি রহিল তীর্থযাত্রা। আনন্দে সকলেই সম্মত হইলেন। পরদিন নন্দাদেবীর প্রাঙ্গণে তীর্থযাত্রা সম্বন্ধে সঙ্গী মহাশয়ের বক্তৃতা হইবে, এ কথা সেই দিনই প্রচার হইয়া গেল। পরদিন যথাসময়ে মন্দির প্রাঙ্গণে সভা হইয়াছিল। সভাপতি ছিলেন লালা অন্তিরাম শাহ। বিশিষ্ট শ্রোতার মধ্যে ওখানকার কয়েকজন উকিল ও স্কুলের 2-4 জন শিক্ষক উপস্থিত ছিলেন। স্থানীয় একজন পণ্ডিত সুললিত হিন্দিতে গুণবান সঙ্গী মহাশয়কে শ্রোতৃমণ্ডলীর নিকটে পরিচিত করাইয়া সভা আরম্ভ করিয়া দিলেন। তাহার পর সঙ্গী মহাশয় উঠিলেন। তাহার ভাষা উর্দু, হিন্দি, সংস্কৃত, বাংলা, ইংরেজি মিলিত। তাহা ছাড়া সঙ্গী মহাশয়ের বক্তৃতা কিছু বিশিষ্ট ধরনের। সেটি বেশ। প্রথমে তিনি অতি মৃদুভাবে আরম্ভ করিলেন, যেন তাহাতে মনোযোগের বিশেষ কিছুই নাই। এইরূপে সাধারণের মনোযোগ শিথিল করিয়া তারপরে বক্তৃতার কোনো নির্দিষ্ট স্থানে আসিয়া হঠাৎ বজ্র গম্ভীর নাদে সভাস্থল কাঁপাইয়া দিলেন। তখন এরূপভাবে শ্রোতৃবর্গের মনোযোগ আকর্ষণপূর্বক বলিতে লাগিলেন যে, তাহাতে সকলে কিছুক্ষণের জন্য একটি স্নায়বিক উত্তেজনা অনুভব করিল। তিনি সেই ভৈরব কণ্ঠে অনেকের বিস্ময় উৎপাদন করিয়া অনেকক্ষণ বলিলেন। শেষের দিকে তাহার বক্তৃতায় কিন্তু আর সেরূপ ভাব রহিল না। তাহার বক্তৃতার ভাবটি বড়ই উপযোগী হইয়াছিল। অতি প্রাচীনকাল হইতে এই ভারতবর্ষে ব্রাহ্মণগণ জ্ঞান আহরণ, নানা দেশ দর্শন এবং তীর্থস্থানের জন্য বসুধা পর্যটন করিতেন। তাহার ফলে ভারতের আর্যগণ ভারতের বাহিরে নানা স্থানে উপনিবেশ সংস্থাপন করিয়াছিলেন। শ্যাম, জাভা প্রভৃতি দেশগুলি এখনও তাহার উজ্জ্বল প্রমাণস্বরূপ হইয়া রহিয়াছে। এ সম্বন্ধে জবদ্বীপে বাঙালি প্রবাসী বলিয়া তাহার একখানি পুস্তক আছে। দেশ পর্যটন না করিলে কখনো কোনো জাতি স্বাধীনতা, জ্ঞান এবং ধনে সম্পদে ঐশ্বর্যবান হইতে পারে না। এখন আমাদের এ বিষয়ে মনোযোগী হওয়া উচিত। ইহাই ছিল তাহার বক্তৃতার বিষয়। তাহার ব্যাখ্যান সেখানে সকলেই পছন্দ করিলেন। কেবল স্থানীয় কতকগুলি পাশ করা যুবক, পণ্ডিতজি আচ্ছা হিন্দি নেহি জানতা, মামুলি জানতা, লেকিন বহুত বলনেওয়ালা হ্যায় বলিয়া পরস্পর বাদানুবাদ করিতে লাগিল। শেষে পরশুদিন আমাদের যাওয়া হইবে শুনিয়া সভাপতি অন্তিরাম শাহ একেবারে উঠিয়া শ্রোতৃবর্গকে শুনাইয়া বলিয়া দিলেন যে, কালও এমনি সময়ে এখানে পণ্ডিতজির বক্তৃতা হইবে। তাহারা পরশুদিন যখন আমাদের ছাড়িয়া যাইবেন, তখন আর একদিন একটু কষ্ট করিয়া কিছু বলিতে বোধ হয় তাহার আপত্তি হইবে না। পণ্ডিতজি সম্মত হইলেন। সভাও ভঙ্গ হইল। শাহজি পরদিন মধ্যাহ্নে ভোজনের নিমন্ত্রণও করিলেন। বাসায় ফিরিবার কালে আমার প্রতি সঙ্গী মহাশয়ের প্রশ্ন হইল, বক্তৃতাটি কেমন হইল? বলিলাম, বিষয়টি অতি সুন্দর বলা হইয়াছে। আপনি বেশ উর্দু বলিতে পারেন। তিনি বলিলেন, ওই রকম। পরদিন আবার লালা অন্তিরামের বাটিতে নিমন্ত্রণ। সেখানে যাত্রা সম্বন্ধে অনেক কথাবার্তা হইল। অন্তিরাম শাহজি বলিলেন যে, আমি আপনাদের জন্য ঘোড়ার ব্যবস্থা করিতে পারিলাম না। ওদিকে কেহ ঘোড়া ছাড়িয়া দিতে চাহে না। কুলি যখন ইচ্ছা পাওয়া যাইতে পারে। তবে আপনারা এখন হইতে কিছু দূর গিয়া গাঙ্গুলির হাটেও ঘোড়া পাইতে পারেন। আপনারা বাগেশ্বরের পথে যাইবেন নাকি? সঙ্গী মহাশয় বলিলেন যে, আমরা বেনিরাগ হইয়া আশকোট যাইব। বাগেশ্বরের রাস্তা ভালো নহে। বাগেশ্বর একটি প্রাচীন তীর্থস্থান। সেখানে অনেকগুলি দেবালয় আছে। সেখানে এত শিব মন্দির আছে যে এই অঞ্চলে তাহাকে কৈলাস বলিয়া থাকে। হিমালয় প্রদেশে এত মন্দির এক উত্তর কাশী ব্যতীত আর কোথাও নাই। অন্তিরাম বলিলেন, আপনারা এখান হইতে গারবেয়াং অবধি নিশ্চিন্ত হইয়া যাইবেন। তারপর লিপুধুরা পার হইয়া তিব্বতে পড়িবেন। তখন হইতে আপনাদের বিশেষ সাবধানে চলিতে হইবে। সঙ্গে হাতিয়ার থাকিলে ভালো হয়। আমি জিজ্ঞাসা করিলাম, কেন?
শাহজি বললেন যে তিব্বতের লোকেরা ডাকাত, তাহারা বিদেশী যাত্রী দেখিলে যথা সর্বস্ব লুটিয়া তো লইবেই, পরন্তু প্রাণী পর্যন্ত মারিয়া ফেলিতে পারে। সেবারে একজন লোকের লাশ এখানে আসিয়াছিল, তাহাকে কোনরূপে চিনিতে পারা গেল না। তাহাকে মারিয়া লিপুধুরার নিকটে ফেলিয়া রাখিয়াছিল। না জানি তাহাকে কত পীড়নি করিয়াছে। তাহার আপনার লোকেরা বেচারার আর কোনো খবরই পাইল না। তাহাতে আমি বলিলাম যে অনেকেই তো যাইতেছে এবং নিরাপদে ফিরিয়াও আসিতেছে, সকলকারই যে এরূপ দশা হইবে একথা ভাবা যায় না। শাহজি, না তা কেন, সাধু সন্ন্যাসী বা গৈরিকধারী দেখিলে তাহারা প্রায়ই কোনো অত্যাচার করে না, লামা মনে করিয়া তাহাদের ছাড়িয়া দেয়। উহারা একমাত্র লামাদেরই মানে। তারপর আগে অনেক সাহেবও ওখানে গিয়াছিলেন, তাহার মধ্যে শেরিং, ল্যান্ডর প্রভৃতি ইংরাজগণ এই পথেই গিয়াছিলেন, ইত্যাদি ইত্যাদি। তাহাতে সঙ্গী মহাশয় বলিলেন যে হাঁ, তাহাদের বৃত্তান্ত সকল পড়িয়াছি। ল্যান্ডর অনেক ভুল এবং আজগুবি কথা লিখিয়াছেন। শেরিংয়ের রিপোর্টই ঠিক। লর্ড কার্জনের সময় ভারত গভর্নমেন্ট হইতে তাহাকে পাঠানো হইয়াছিল। শাহজি তাহাতে দৃঢ়ভাবে বলিলেন যে ল্যান্ডরের রিপোর্ট যথার্থ বলিয়াই আমার বিশ্বাস। তাছাড়া আমি এটা জানি যে তিনি অতি কঠিন কষ্ট স্বীকার করিয়া ওদিকে 2 বার গিয়াছিলেন। প্রথমবারে সরকার তাহাকে বাধা দেন, তাহাতে তিনি 2য়বার গিয়াছিলেন। সেবারে আর বাধা দিতে পারেন নাই। বিলাতে অনেক ক্ষমতাশালী লোক তাহার পশ্চাতে থাকায় সরকারের আর কোনো বাধাই কার্যকরী হয় নাই। আর আপনি বোধহয় ইহাও জানেন, শেরিং তাহার রিপোর্টে অনেক স্থানে ল্যান্ডরের ভ্রমণ কাহিনীর সাহায্য লইয়াছেন। সঙ্গী মহাশয় তবুও ইহার উত্তরে বলিলেন যে আমি জানি গভর্নমেন্ট তার সকল রিপোর্ট ভুল বলিয়া প্রচার করিয়াছেন। শাহজি, গভর্নমেন্টের কথা যাহা হোক, ল্যান্ডর কিন্তু অতি সুন্দর লোক ছিলেন। তিব্বতে যাবার আগে তার সমস্ত টাকাগুলি আমার কাছে রাখিয়া গিয়াছিলেন। পরে তাহার বিপদের পর আমি এখান হইতে তাহাকে টাকা পাঠাই। তাহার পুস্তক মধ্যে আমার কথা উল্লেখ করিয়াছেন। তাহার সঙ্গে আমার বড় প্রীতি হইয়াছিল। তাহার বয়স বেশি নয়, 28 কি 30 হইবে। তিনি ভালো ড্রয়িং জানিতেন। ফটোগ্রাফের সমস্ত সরঞ্জামও তাহার সঙ্গে ছিল, কিন্তু সেখানে ও সমস্ত লইয়া যাইবার জো মোটেই নাই। অধীর কৌতূহল লইয়া এবার আমি জিজ্ঞাসা করিলাম, কেন বলুন দেখি শাহজি? তখন শাহজি বলিলেন, ওখানে তাহারা কোনরূপ যন্ত্র লইয়া যাইতে দেখিলে বা কিছু নকশা করিতে দেখিলে একেবারে সর্বনাশ, সব কারিয়া লইয়া নষ্ট করিয়া দিবে। উহাদের মনে এই ভয় যে ও দেশের নকশা লইয়া ব্রিটিশ গভর্নমেন্ট পাছে কোনো বিপদ ঘটায়। বিশেষত শরৎচন্দ্র দাসের সেই ব্যাপারের পর ভারতবাসীর ওপর তাহাদের সদ্ভাব এবং বিশ্বাস চলিয়া গিয়াছে, বিশেষত বাঙালির ওপর। পাঠক, শরৎচন্দ্র দাসের ছদ্মবেশে তিব্বতে যাওয়া এবং লর্ড কার্জনের সময় সেখান হইতে বহুতর প্রাচীন পুস্তকাদি এবং নকশা প্রভৃতি আনা ও তিব্বতীয় অভিযানের কথা বোধহয় অবগত আছেন। তিনি 3 বার তিব্বত গিয়াছিলেন। লামা সাজিয়া সেখান হইতে গুহ্য রাজনৈতিক সংবাদ সকল সংগ্রহ এবং সেখানকার বিশেষ বিশেষ স্থান, দুর্গ এবং রাস্তার নকশা করিয়া আনিয়াছিলেন। তাহার রিপোর্টের উপর নির্ভর করিয়াই গভর্নমেন্টের তিব্বতীয় অভিযানটি হইয়াছিল। তাহার ফলে শরৎচন্দ্রের মাথা লইবার জন্য তিব্বত শাসন কর্তৃপক্ষ হইতে পুরস্কার ঘোষণা করা হয়। এমনকি কলিকাতায় অবস্থানকালেও সরকার বাহাদুর তাহাকে প্রহরী বেষ্টিত রাখিয়াছিলেন। আরও সেথায় যাহাদের আশ্রয়ে তিনি ছিলেন, তাহাদের যে কি ভীষণ অমানুষী অত্যাচার সহ্য করিতে হইয়াছে তাহা আর বলিবার নয়। রাজদ্রোহী সন্দেহে অনেককে নিষ্ঠুরভাবে হত্যা করা হইয়াছিল। তখন হইতেই ভারতবাসী, বিশেষত বাঙালির ওপর তিব্বতের রাজ সরকার ভীষণ বিদ্বেষভাবাপন্ন হইয়া আছেন। একথা আর বিশেষ করিয়া বলিতে হইবে না। কিন্তু শরৎচন্দ্রের ভাগ্যে যাহা হইবার তাহা হইয়া গিয়াছে। এখন আমার যে মনটা খারাপ হইয়া গেল, মানস সরোবর, কৈলাস এবং তিব্বতের বিশিষ্ট স্থানগুলির চিত্র লইব বলিয়া কলিকাতা হইতে এত খরচা করিয়া নানা উপকরণ সম্ভার সঙ্গে আনিয়াছি, তার কি গতি হইবে? অন্তিরাম আবার বিশেষ করিয়া বলিলেন যে ও সকল কিছুতেই সঙ্গে লওয়া হইতেই পারে না, তা হইলে বিপদ সঙ্গে যাইবে।
বাধ্য হইয়া সেগুলি আবার পুনঃপ্রেরণ করাই যুক্তিসঙ্গত মনে করিলাম। এ সম্বন্ধে অন্তিরামের প্রত্যেক কথাটি যে যথার্থ সেই পরিচয় সেখানে পাইয়াছিলাম, উহা যথাসময়ে বলিব। বাসায় আসিয়া সঙ্গী মহাশয় বলিলেন, বুঝলে? হ্যাঁ। আমি সাড়া দিলাম। তিনি বলিলেন, আমাদেরও গৈরিক ধারণ করে লামা হলে ক্ষতি কি? আমি বলিলাম, অন্তত ধনপ্রাণ বাঁচাইবার জন্য কি বলেন? তিনি বলিলেন, তা নয় তো আর কি। আমি তো অনেক দিনই কাশিতে ছিলাম, বহুদিন সেখানে পাঠাভ্যাস করেছি, সুতরাং আমি তো কাশীর লামা বটেই। আমি জিজ্ঞাসা করিলাম, তাহা হইলে আমি কোথাকার লামা হব? তিনি বলিলেন, তুমি তো আমার সঙ্গেই আছো, অর্থাৎ চেলা। অত লামালামির কথায় কাজ নাই। দুজনের দুইখানি চাদর সময়মতো ব্যবহারের জন্য গৈরিক রং করিয়া লওয়া হইল। তিনি একদিন সেখানে ব্যবহার করিয়া তাহার পর তুলিয়া রাখিলেন। মাঝে মাঝে ছোটোখাটো দ্রব্য কিছু বাঁধিবার প্রয়োজন হইলে একটু একটু করিয়া ছিঁড়িয়া দিতেন। বাকিটুকু তীর্থের পবিত্র চিহ্নস্বরূপ বাটিতে ফেরত লইয়া গিয়াছিলেন। আর আমার সেখান হইতে আরম্ভ করিয়া বরাবর মাথায় বাঁধিয়া রৌদ্র হইতে মাথা বাঁচাইতাম। সঙ্গী মহাশয়ের ছাতা ছিল। আমাদের যাত্রার উদ্যোগ এইবার একেবারে পূর্ণ হইয়া গেল। এখানকার সরকারি কোষাগার হইতে 100 টাকার নোট ভাঙ্গাইয়া লওয়া হইল। নগদ 50টি টাকা আর 50 টাকা রেচকি। কথা হইল, সামান্য কয়েকটি টাকা আর সমস্ত রেচকি আমার কাছে থাকিবে ও খরচপত্র আমার হাত দিয়েই হইবে। আর সঙ্গী মহাশয়ের নিজের কাছে টাকা 50টি থাকিবে। আমার নিকট হইতে টাকা কয়টি ফুরাইলে যেখানে টাকার বিশেষ দরকার হইবে, রেচকি দিয়া তাহার নিকট হইতে টাকা লইলেই চলিবে। আর সঙ্গে যে টাকা থাকিবে তাহা কিভাবে লইতে হইবে তাহাও ঠিক করিয়া লওয়া হইল। কথা ছিল, এমন সাবধানে আমরা উহা লইব যে বাহিরের কোনো ব্যক্তির সন্দেহের কিছুমাত্র কারণ থাকিবে না। শেষে সঙ্গী মহাশয় বলিলেন, অভাব মোচনের জন্য পর্যাপ্ত টাকা হাতে থাকিলেও খরচের সময় লোকের কাছে আমরা বিলক্ষণ কার্পণ্য দেখাইব। কারণ এইরূপ দুরাগত তীর্থযাত্রী বিদেশী খরচের ব্যাপারে উদারতা দেখাইলে লোকের লোভ হওয়া এবং শত্রুতার চেষ্টা অসম্ভব নহে। বৈকালে আবার বক্তৃতা আছে, সেখানে তিনিই গেলেন। ইতিমধ্যে দ্রব্যাদি ভালো করিয়া গুছাইয়া লইব। আরও যাহা কিছু খরিদ করিতে বাকি আছে তাহাও খরিদ করিয়া লইব বলিয়া আমি আর গেলাম না। সন্ধ্যার পর যখন তিনি ফিরিয়া আসিলেন, জিজ্ঞাসা করিলাম, বক্তৃতা আজ কেমন হলো? তিনি বলিলেন, খুব লোক হয়েছিল, কালকের চেয়ে ঢের বেশি। আজও অনেক কথা বললাম। কিছুক্ষণ পরে 4 জন ভদ্রলোক সঙ্গী মহাশয়কে বিদায়সূচক সম্মান দিতে আসিলেন। 3 জন এখানকার উকিল, আর একজন বোধ হয় এখানকার স্কুলের হেডমাস্টার হইবেন। সকলের হাতেই প্রাচীন প্রথামতো কাগজে মোড়া কিছু না কিছু উপহার, পেস্তা, বাদাম, কিশমিশ, খেজুর, পদ্মের খই মাখনা প্রভৃতি উপহার্য বস্তুগুলি। তাহার পরেই অন্তিরামের পুত্র আসিয়া পথের জন্য কয়েকখানি পরিচয়পত্র দিয়া গেল। তাহার পর আর একজন লোক আসিয়া জিজ্ঞাসা করিল, একটা ঘোড়া পাওয়া যাইতে পারে, আপনাদের চলিবে কি? সঙ্গী মহাশয় বলিলেন, একটা হলেই বা মন্দ কি? কতকটা আমি চললাম, কতকটা তুমি চললে, তাতে অনেকটা শ্রম বাঁচবে, কি বলো? আমি বলিলাম, তাও হয়। তাহাকে বলিয়া দেওয়া হইল যেন প্রাতে ঘোড়াটি আনা হয়। তাহার পর পদম প্রধান আসিলেন। তাহার সঙ্গে বাকি সকল দ্রব্য আসিয়া পৌঁছিল। একটি মিলিটারি স্যাক, অর্থাৎ খুব পুরু এবং বড়, অনেক কিছু ধরে, এরূপ ঢাকাওয়ালা ক্যাম্বিসের থলে, আর 2টি সিপাহীদের জন্য প্রস্তুত কান মুখ ঢাকা পুরো উলের টুপি, আবার সেইরূপ মোটা 2টি সোয়েটার বা গেঞ্জি পদম প্রধানজি জোগাড় করিয়া আনিয়াছেন। সেগুলি পাহাড়ে শীতে ব্যবহার উপযোগী। শ্রদ্ধা প্রযুক্ত তিনি সঙ্গী মহাশয়ের জন্য যে জামাটি আনিয়াছিলেন তাহার মূল্য লইলেন না। মোটা ক্যাম্বিসের থলেটির জন্য কিছু লইলেন না, বলিলেন যে উহা এমনিই পাওয়া গিয়াছে। বিছানা ছাড়া সকল বস্তুই সেই স্যাকের মধ্যে আয়তনক্রমে গুছাইয়া লইলাম। প্রয়োজনীয় সকল বস্তুই আমাদের সংগ্রহ হইয়াছিল।
এমনকি দুইজনের পাহাড়ে উঠিবার লম্বা লাঠি, যাহাকে এলপাইন বা হিল স্টিক বলে, সেই দুইটি পর্যন্ত। পরে মঙ্গলের উষা বুধে পা দিবার জন্য সে রাত্রে আমরা জলযোগান্তে শয়ন করিলাম। মশা এবং পিশুর অত্যাচারে প্রায় সমস্ত রাত্রি জাগিয়া কাটিয়াছে। ভোরে উঠিয়া কোনো প্রকারে পাতকৃত্য শেষে বিছানাপত্র বাঁধিয়া ঘোড়া ও কুলির অপেক্ষায় রহিলাম। প্রায় 7:30টার সময় ঘোড়া লইয়া একটি লোক আসিল। তাহাকে কুলির কথা জিজ্ঞাসা করিলে সে বলিল যে উহা আড্ডায় পাওয়া যাইবে। স্কুলের নিকট বড় রাস্তার উপর কুলির আড্ডা। কোনো রকমে মালগুলি বাসা হইতে আড্ডার দিকে পাঠাইবার বন্দোবস্ত করিয়া আমরা বাহির হইলাম। সঙ্গী মহাশয় ছাতা বগলে, এক হাতে লাঠি লইয়া উচ্চ স্বরে জয়তি জয় বলরাম লক্ষণস্য মহাবল রাজা জয়তি সুগ্রীব রাঘবে নাপি পালিতম ইত্যাদি শুভযাত্রার মন্ত্র পাঠ করিতে করিতে অগ্রে, আর মাথায় সেই গৈরিক পাগড়ি বাঁধিয়া হাতে লাঠি লইয়া আমি পশ্চাতে চলিলাম। ক্রমে সদর রাস্তার নিকটবর্তী হইলে ঘোড়াওয়ালা জিজ্ঞাসা করিল, বাবুজি, ঘোড়ে কা কিরায় কেতনা দেওঙ্গা? সঙ্গী মহাশয় বলিলেন, ও বাত সাজি কো আদমি কো সাথ ঠিক কিয়া নাহি। সে যেন আকাশ হইতে পড়িল। কন সাজি? কোই কো সাথ কুছ বাত হুয়া নাহি। তখন সঙ্গী মহাশয় বলিলেন, তব জো রেট মে সব লোক যাতা হ্যায় ওই রেট মিলেগা। সে বিরক্ত হইয়া বলিল, কন ও রেট মে যাতা হ্যায়? 25 রুপয়া কা কৌড়ি কাম হনসের ঘোড়া নেই ছোড়েগা। যাত্রার প্রথমেই ঘোড়া লইয়া এরূপ কচাকচিতে সঙ্গী মহাশয় একটু চটিয়া গেলেন। বলিলেন, তব নেই চাইয়ে, লে যাও তোমরা ঘোড়া। সে তৎক্ষণাৎ সেলাম করিয়া বহুত আচ্ছা বলিল। আমরাও বড় রাস্তায় উঠিয়া কুলির আড্ডার নিকটস্থ হইলাম। কোন জমাদার হিয়া হ্যাঁ? হাম আশকোট যায়গা, আবি হামারা 2 কুলি চাইয়ে বলিয়া তিনি জমাদারকে হুকুম করিলেন। জমাদার সাহেব শীতল প্রভাতে বাল সূর্যকিরণে একটু আরামে বসিয়া তামাকু টানিবার জোগাড় করিতেছিল। হঠাৎ এইরূপ একজন আগন্তুকের কড়া হুকুমে সেও একটু কড়া হইয়া, আচ্ছা খারা রহিয়ে, কুলি বোলায়েগা, রেট ঠিক হোগা তব চলেগা বলিয়া আড্ডার দিকে মুখ ফিরাইয়া একটা হাঁক দিল। পুরাতন সরকারি দর 4 আনা করিয়া পড়াও, তারপর শেষে 6 আনা করিয়া রেট হইয়াছে। আশকোট 5টি পড়াও, সুতরাং সরকারি সংস্কৃত রেট হিসাবে 1 টাকা 14 আনা হওয়া উচিত। দর লইয়া অনেক বকাবকি হইল। প্রাতঃকালে যাত্রারম্ভেই এইরূপ ব্যাপারে সঙ্গী মহাশয় চটিয়া একেবারে আগুন হইয়া কুলিদের প্রতি অনেকগুলি অসংযত বাক্য প্রয়োগ করিয়া ফেলিলেন। তাহাতে তাহারা আরও বিগড়াইয়া গেল। শেষে জমাদার মধ্যস্থ হইয়া প্রত্যেক কুলিকে 5 টাকা এবং প্রত্যহ 6 আনা করিয়া প্রত্যেককে খোরাকি দিতে হইবে ঠিক করিয়া তাহাদের পিঠে মোট তুলিয়া দিল। দুর্গা নাম করিয়া আমরা যাত্রা করিলাম। সঙ্গী মহাশয় অগ্রে যাইতে চাইতে ঈষৎ আমার দিকে ফিরিয়া বলিলেন, এখান থেকেই আমাদের ঠিক কৈলাস যাত্রা শুরু হলো। আমি বলিলাম, তা ঠিক। ইতি আমাদের আলমোড়া ত্যাগ। ক্রমে নন্দাদেবীর মন্দির অতিক্রম করিয়া বামে মিশনারি স্কুল এবং বোর্ডিংও ছাড়াইলাম। তারপর একেবারে পাইন ফরেস্টের মধ্যে পড়িয়া অগ্রসর হইতে লাগিলাম। ক্রমশ আমরা যখন কনসামটিভ এসাইলাম ছাড়াইয়া পর্বতের চূড়ায় উঠিলাম, তখন সূর্যদেব অনেকখানি উঠিয়াছেন। সেই স্থান হইতে শহরটি বেশ সুন্দর দেখাইতে লাগিল। আর একবার ভালো করিয়া আলমোড়াকে দেখিলাম। আলমোড়া হইতে আমাদের যে যাত্রা, সেইটাই ঠিক তিব্বত যাত্রা, বুঝলে হ্যাঁ বলিয়া সঙ্গী মহাশয় কষ্ট করিয়া একটু হাসিলেন। আমি হাঁ বলিয়া চলনের বেগ একটু বাড়াইয়া দিলাম। তাহাতে উনি, উহাদের সঙ্গে সঙ্গে যাওয়াই ভালো বলিয়া তিনি কুলিদের প্রতি দেখাইয়া দিলেন। আলমোড়া হইতে বড়িছিনা 9 মাইল। রাস্তায় মাইলের পাথর দেওয়া আছে। পথটি আগাগোড়া পাইন ফরেস্টের মধ্য দিয়া, পরিষ্কার, চড়াই উতরাই বিশেষ নাই। প্রায় 11টার সময় গন্তব্যস্থানে উপস্থিত হইলাম। স্থানটির নাম বড়িছিনা। 2খানি দোকান পরে পরে। তাহা পার হইয়া
রাস্তার ধারে দ্বিতল বারান্দাওয়ালা একটি কাঠের বাড়ি আছে। তাহার নিচের তলে দর্জির দোকান, তাহাতে সিঙ্গার সেলাইয়ের কল সজোরে চলিতেছে। ওপরে দুইখানি ঘর, তাহা বন্ধ ছিল। প্রায় 15 মিনিট পরে সঙ্গী মহাশয় ঘর্মাক্ত কলেবরে আসিয়া উপস্থিত হইলেন। যেখানে বসিয়াছিলাম সেখানে ছাতাটি মুড়িয়া জামাটি ছাড়িয়া রৌদ্রে দিলেন। বসিয়াই হাঁক দিলেন, এই কন হ্যাঁ, ইধর আও। শুনিয়া মুদির যুবক পুত্র আসিয়া দাঁড়াইল। তু কন জাতি হ্যাঁ? সে বলিল, ব্রাহ্মণ। তব তো আচ্ছা বলিয়া সঙ্গী মহাশয় তাহাকে বুঝাইয়া বলিলেন যে আমরাও ব্রাহ্মণ, কৈলাস যাইতেছি। তোমায় কিছু দেওয়া যাইবে, ভাত এবং একটি তরকারি রাঁধিয়া দাও বলিয়া কত চাল এবং কত তরকারি লইতে হইবে বলিয়া দিলেন। তারপর আমার দিকে ফিরিয়া, আমি আগে স্নান করিয়া আসি বলিয়া গামছা কাঁধে করিয়া বাহির হইয়া পড়িলেন। এখানে একটি ঝর্ণা আছে, আর সরকারি রাস্তা হইতে প্রায় 150 ফিট নিচে একটি ছোট নদীর মতো আছে। তিনি ঝর্ণাই পছন্দ করিলেন। তিনি আসিলে আমি নদীতে গিয়া স্নান করিয়া আসিলাম। এখানে পাইন ফরেস্টের শোভা অতুলনীয়। তাল গাছের মতো লম্বা, উপরে আগার দিকে চারিদিক দিয়া শাখা বাহির হইয়াছে, তাহাতে গোছা গোছা ঝাউয়ের শোয়া। খাস গ্লাসের ফানুসওয়ালা ঝাড়ের মতো প্রত্যেক উপশাখার ডগে এক একটি লাগিয়া আছে। মূল কাণ্ডটির ওপর স্তরে স্তরে অসংখ্য ছাল পড়িয়া মধ্যে ফাটিয়া চৌচির হইয়া গিয়াছে। ফাটার স্থানগুলি ঘোর নীলবর্ণ, বাকি মধ্যস্থানটি পিঙ্গল, তাহার উপর ঈষৎ নীলবর্ণের আভা। সারি সারি গাছগুলি কতকাল যে ঐরূপ দাঁড়াইয়া আছে তাহার ঠিক নাই। এক একটি গাছ প্রায় 40 হাত হইবে মনে হয়, তবে সাধারণত গাছগুলি 30 হইতে 35 হাতের মধ্যেই। এই অঞ্চলে সর্বক্ষণে এই পাইনের গন্ধে দিকমণ্ডল পরিপূর্ণ, অন্য কোনো গন্ধ নাই। আমরা আহারাদির পর কিছুক্ষণ সেই বারান্দাতে বিশ্রাম করিয়া যখন উঠিলাম তখন প্রায় 2টা হইবে। প্রায় 3 মাইল চলিবার পর চড়াই আরম্ভ হইল, তাহাও প্রায় 1.5 মাইল হইবে। যখন পর্বত শিখরে উঠিলাম তখন সন্ধ্যা আগত প্রায়। ডাকঘর সংযুক্ত এক মুদিখানায় আমরা আশ্রয় লইলাম। স্থানটির নাম ধৌলছিনা, বড়িছিনা হইতে 4.5 মাইল। ছিনা শব্দটি শৃঙ্গ শব্দের হিন্দি অপভ্রংশ। পোস্টমাস্টারজি ব্রাহ্মণ, কলিকাতা হইতে আগত। তীর্থযাত্রী পরিচয় পাইয়া অতি যত্নে আমাদের দুজনকে স্থান দিলেন। গিয়া বসিবা মাত্রই লবণ ও মরিচূর্ণ মিশ্রিত কতকগুলি অম্লমধুর ক্যাফল, যাহাকে বাংলায় আমরা তুতফল বলি, পাতায় করিয়া আমাদের হাতে দিয়া অভ্যর্থনা করিলেন। পরে রাত্রের জন্য পরিপাটি আহারের ব্যবস্থাও করিয়াছিলেন। গৃহস্বামীর 2খানি ঘর, ছেলে মেয়ে স্ত্রী লইয়া একটি ঘরে থাকেন, আর একখানিতে মুদির দোকান এবং ডাকের কার্য হয়। আর একখানি অতি ক্ষুদ্র কুঁড়ে আছে, তাহাতে রন্ধনাদি হইয়া থাকে। তাহা ছাড়া বাহিরে গরু এবং অব্যাগতের জন্য সরু লম্বা 2খানি ঘর আছে। এই অঞ্চলে শয়ন ঘরে খাটিয়ার তলায় তৈজসপত্র এবং আহার্য দ্রব্যের ভাণ্ডার থাকে। এখানে কিছু বেশি ঠান্ডা, যেহেতু উহা প্রায় 6500 ফিট উচ্চ হইবে। আকাশ পরিষ্কার থাকিলে উত্তর এবং পূর্ব দিকের তুষারমণ্ডিত পর্বতমালা অতি পরিষ্কার দেখা যায়। এখানে একটি ঝর্ণাও আছে, তাহার জল অতীব শীতল। পোস্টমাস্টার এবং মুদি মহাশয় একই ব্যক্তি। আমাদের দেশে সরকারি স্কুলে যেমন ড্রয়িং ও ড্রিলের জন্য একই মাস্টার রাখা আছে, এদিকেও তেমনি ডাকঘর ও মুদির কাজ একই ব্যক্তির দ্বারা চালনা হয়। মাহিনা 8 হইতে 10 টাকার মধ্যেই হইবে, ঠিক মনে নাই। তাহার 5-6টি ছেলে মেয়ে বেশ আনন্দে চারিদিকে খেলিয়া বেড়াইতেছে দেখিলাম। 8 হইতে 10 টাকা তো মাহিনা, না হয় মুদির দোকানে আরও 4-5 টাকা আয় হইবে। এত অল্পে কি করিয়া তাহাদের চলে? আবার আমাদের মতো অতিথি অভ্যাগত 2-1 যে নাই এমন নয়। তাহার ছেলেগুলি দেখিয়া নেহার যে ক্ষুধাক্লিষ্ট শ্রীহীন বা দরিদ্র তাহা তো বোধ হইল না। তাহাদের প্রফুল্ল মুখ, গালে গোলাপের ঈষৎ আভা, যাহা স্বাস্থ্যের লক্ষণ বলিয়া পরিচিত, এবং যাহা হইতে
আমরা ম্যালেরিয়া পীড়িত বঙ্গ সন্তান অনেক দিন বঞ্চিত হইয়া স্বাস্থ্যলাভের আশায় দেশ বিদেশে ঘুরিয়া বেড়াইতেছি। দেখিয়া প্রাণে বড় আনন্দ হইল। প্রাঙ্গণে প্রকাণ্ড প্রকাণ্ড দুইটি কাঠের গুঁড়ি জ্বলিতেছিল। একদিকে পণ্ডিতজি আর একদিকে আমি শয়নের জোগাড় করিলাম। সঙ্গী মহাশয় বিশেষ বিপন্ন না হইলে ঘরে শুইতেন না। তাহার মূল কারণ এই যে ঘরে শুইলে পাছে কেহ অসহায় পাইয়া আক্রমণ করে এবং বলপূর্বক টাকাকড়ি কাড়িয়া লয়। যা হোক, পাশে লাঠি আর তার সেই ঐতিহাসিক ছুরিখানি রাখিয়া তিনি সাবধানে সেই অঙ্গনে শয়ন করিলেন। পরদিন প্রভাতে বেশ ঠান্ডা বোধ হইল। গরম জামা গায়ে দিয়া বাহির হইলাম। রাস্তা ভালো ছিল, আর চড়াই নাই। এবার কেবলই উতরাইয়ের পালা। তাহার ওপর জঙ্গলের ভিতর দিয়া পথ। পণ্ডিতজি বলিলেন, ওহে, এরূপ ভয়াবহ জঙ্গলের মধ্য দিয়া একা যাওয়া কোনো মতে উচিত নয়। কুলিদের সঙ্গে সঙ্গে যাওয়া ভালো। একেবারে একসঙ্গে না হয় অল্প ব্যবধান থাকুক, একেবারে এতটা তফাৎ থাকা ভালো নয়। আমি বুঝলাম কথাটা সত্য, কিন্তু আমার এটি ভয়ানক দোষ। যখন রাস্তা দিয়া চলিতে আরম্ভ করি তখন কত কি মাথামুন্ডু ভাবিতে ভাবিতে যাই, আর অজ্ঞাতসারে পা দুইখানি এই লঘু শরীরটাকে লইয়া ক্রমাগত দ্রুত হইতে দ্রুততর গতিতে সঙ্গীতের অনেক অগ্রে চলিয়া যায়। সময় সময়ে ব্যবধান 1 মাইল, কখনো 1.5 মাইলও হইয়া যায়। সঙ্গী মহাশয় সেটা অত্যন্ত অপছন্দ করিতেন। তিনি মনে করিতেন তাহাপেক্ষা দ্রুত চলিতে পারি, তাহা দেখাইবার জন্যই আমি ঐরূপ করি। ইহার জন্য তিনি সময় সময় মিষ্ট তিরস্কারও করিতেন। তিনি যদি অগ্রসর হইয়া বেশি দূর গিয়া পড়েন তাহাতে ক্ষতি নাই, যেহেতু তিনি ধীরে চলেন। কিন্তু আমি হইলেই একটু অধিক হইয়া যাইত, তাহাতে তিনি বিরক্ত হইতেন। শোনই পন্থা শোনই কন্থা শোনই পর্বত লঙ্ঘনম, এই মহাবাক্যের সার্থকতা রক্ষা করিবার জন্যই তিনি ধীরে ধীরে বোধহয় চলিতেন এবং আমাকেও বলিতেন। মোটের ওপর আমার যে রোগ সেই রোগই রহিল, আর তিরস্কারও সমভাবে চলিতে লাগিল। এবেলা আমাদের উতরাইয়ের পালা। জঙ্গলের মধ্য দিয়াই পথ। কোথাও হরিতকি ইতস্তত পড়িয়া আছে, বোধহয় 2-4টা পকেটস্থ করিয়াও ছিলাম। রাস্তার দক্ষিণ পার্শ্বে নিম্নে গভীর প্রবল জলস্রোত, আর বামে জঙ্গলময় উচ্চকায় পর্বত কতদূর উঠিয়াছে তাহার ঠিক নাই। মধ্য দিয়া আমরা যাইতেছি, আর দেখিতেছি পাহাড়ি শ্রমজীবী সকল পিঠে মোট বোঝাই সারি সারি চলিতেছে। ঘাড়ে একটি করিয়া লাঠি প্রত্যেকেরই আছে। তার পশ্চাতে, অর্থাৎ লাঠির এক প্রান্তে কাষ্ঠের পাত্রে ঘৃত ঝুলিতেছে, অপর প্রান্ত এক হস্তে মুষ্টিবদ্ধ। কারও পৃষ্ঠে কাষ্ঠের বোঝা। তাহারা আলমোড়ার দিকেই যাইতেছে, কারণ যাহা কিছু তাহাদের মাল আলমোড়া শহর ব্যতীত বিক্রয় করিবার অন্য স্থান নাই। এইরূপ দেখিতে দেখিতে ক্রমে আমরা একাদিক্রমে 10টি মাইলের পাথর অতিক্রম করিয়া সরজুর তটে আসিলাম। পরে তাহার উপরের সেতুটি পার হইয়া তীরস্থিত একটি আম্র কাননের মধ্যে আশ্রয় লইলাম এবং বাহকেরাও আসিয়া সেইখানে বোঝা নামাইল। স্থানটির নাম শুনিলাম ভানাউলি সেরা, আবার সরজুঘাটও বলে। সেখানে সরজুর বেগ অত্যন্ত প্রবল, সেই জন্য সেতুটি দৃঢ় স্থূল লৌহ রজ্জু ও শলাকা এবং কাষ্ঠ নির্মিত। এখানে জলের বেগ এত প্রখর যে হাঁটু জলে দাঁড়ানো যায় না। সরজু এখানে উত্তর হইতে নামিয়া পশ্চিম দিকে চলিয়া যাওয়ায় বাঁকের মুখে জলবেগ ঘূর্ণাবর্তে পরিণত হইয়া এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করিয়াছে। সেখানে পৌঁছিয়াই আমি একখানি পাথরের ওপর মাথা রাখিয়া শুইয়া পড়িলাম। শরীর ভালো ছিল না, বোধহয় রাত্রে কিংবা ভোরবেলা ঠান্ডা লাগিয়া থাকিবে। একখানি হিন্দুর ও একখানি মুসলমানের দোকান। দেখিতে দেখিতে 2-1টি বালক সেই দিক হইতে আমাদের দিকে আসিতে লাগিল। একটি বালক তাহার মধ্যে একেবারে আমাদের কাছে আসিয়া বসিল এবং বিদেশী দেখিয়া মুখের দিকে চাহিতে লাগিল। তাহাকে দেখিতে বেশ সুন্দর গৌরবর্ণ, তাহার ওপর গালে লালের আভা, মুখখানি গোলগাল, যেন গোপালটি। জিজ্ঞাসা করিলাম, তোমার নাম কি? সে বলিল, ইব্রাহিম।
পরে বলিল, ওপর হামারা পিতাজি কো দোকান হ্যাঁ। জিজ্ঞাসা করিলাম, কিসের দোকান? সে বলিল, মোদি কা, और कपड़ा भी है। आपको क्या चाहिए बोलिए ना, हम अभी लाऊंगा। সে একেবারে তটস্থ। হিমালয়ের এত দূরেও মুসলমান আছে দেখিয়া আশ্চর্য হইলাম। সঙ্গী মহাশয় তেল না মাখিয়া স্নান করেন না। তিনি বলিতেন, তেলে জলেই বাঙালির শরীর। তৈল আনাইবার অভিপ্রায়ে তিনি প্রথমে হিন্দুর দোকানে পাওয়া যায় কিনা জিজ্ঞাসা করিলেন। পাওয়া গেল না, ফুরাইয়া গিয়াছে। অগত্যা ইব্রাহিম তাহাদের দোকান হইতে তৈল আনিল। আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ সে কাজ ছাড়া হয় নাই। সে কত কথাই কহিতে লাগিল। हमारा पिताजी आलमोड़े में माल खरीदने गया, काला जाएगा। आपको और क्या चाहिए बोलिए ना। আমি বলিলাম, कुछ नहीं, तुम यहाँ बैठे रहो और हमारे साथ बात करो। আমি শুইয়াছিলাম দেখিয়া সে কারণ জিজ্ঞাসা করিল। শরীর সুস্থ নাই বলাতে সে বলিল, बाबूजी यह मत सोना, बिच्छू है, पत्थर में घुसा रहता, आदमी देखने से निकल के काटता और डंक मारता है। শুনিয়া আমি উঠিয়া বসিলাম। তখন সে বলিল, हाँ बैठना ही अच्छा है बाबूजी, वो यदि निकल के एक दफा डंक मारेगा तब तो बिक चढ़ जाएगा, फिर तो उतरना मुश्किल है। আমরা যখন এখানে আসিয়া পৌঁছিলাম সেই সময়ে একজন মুরব্বী গোছের লোক, জাতিতে ছত্রী, ওই স্থানে পানভোজন সারিয়া যাত্রার উদ্যোগ করিতেছিলেন। সঙ্গী মহাশয় বাক্যালাপে তাহাকে বেশ তরল করিয়া ভোজনের আবশ্যকীয় দ্রব্যাদি আনাইয়া লইলেন। পরে স্নানান্তে আসিয়া ভাতে ভাত চড়াইয়া দিলেন। তাহারা একটু দূরে বসিয়া কথাবার্তা কহিতে লাগিল। এখানে পর্বতের এই অঞ্চলে বেশ কলা হয়। বাগানের মধ্যে অনেকগুলি গাছ আছে। শুধু কলা নয়, আম প্রভৃতি আরও কয়েকটি ফলের গাছ আছে দেখিয়াছি। আলমোড়া পার হইয়া প্রত্যেক পড়াওতে একটি করিয়া সরকারি মুদির দোকান, এরূপ আশকোট পর্যন্ত আছে। তাহাতে মোটা চাল, মোটা আটা, আলু, ডাল প্রভৃতি পাওয়া যায়। তাছাড়া কলা মূলাও কখনো কখনো পাওয়া যায়। আর কিছুই পাইবার সম্ভাবনা নাই। সুতরাং আবশ্যকীয় দ্রব্যাদির মধ্যে কিছু তরকারির অভাব আমরা বাঙালি হইয়া বিলক্ষণ বোধ করিয়াছিলাম। কারণ আমাদের আর কিছু হোক বা না হোক, শাক পাতা ও তরকারিটাই বেশি চলে। এদিকে যে আলু, তাহাও আবার সর্বত্র পাওয়া যায় না। এদিকের লোকেরা নিজ নিজ গৃহপ্রাঙ্গণের মধ্যে এধারে ওধারে কিছু কিছু শাকসবজি, কুমড়া, লাউ, করলা প্রভৃতি বুনিয়া থাকে। তাহাতে তাহাদের কষ্টে সৃষ্টে এক প্রকার চলিয়া যায়। আর যখন কিছু পায় না, তখন উরুদ, চানা কিংবা অরহর কি ডাল আর আমকি আচার তো আছেই। সুতরাং এই ক্ষেত্রে শাকসবজি আমাদের মতো যাত্রীদের পক্ষে এক প্রকার দুষ্প্রাপ্য হইয়াছিল। দয়ায় শ্রদ্ধায় যদি কেহ দিল তো হইল, নচেত সংক্ষেপেই সারিতে হইত। তবে আশকোট অবধি আলুটা কোথাও কোথাও মিলিত। আমরা সরজু ঘাটের পর ওদিকে আর মুসলমান দেখি নাই, যদি থাকে তো অতি অল্প। কিন্তু আশকোটের পরে ওদিকে আর মোটেই নাই। তবে ওদিকে আর হিন্দুও বড় নাই, সামান্যই আছে। তাহার পর যাহারা বাস করে এদিকের হিন্দুরা তাহাদের ভুটিয়া বলে। সে কথা পরে বলিব।